সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অনেকক্ষণ ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্যানেল এবং সংগঠনের বক্তব্য নিচ্ছিলেন। আপনাদের জন্য খুবই হ্রাস এবং কর্মব্যস্ত দিন পার হচ্ছে এবং আমরা যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি তাদের জন্য কিন্তু প্রতিটা মুহূর্ত এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে কাটছে। যখন আমরা এক ধরনের একটা নির্বাচনী আমেজের মধ্যে আছি, এর মধ্যে একবার শুনি ডাকসু হবে, আরেকবার শুনি ডাকসু হবে না। এই অবস্থার মধ্যে আসলে আমাদের জন্য প্রতিটা পরিস্থিতি কিন্তু এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। তাও আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে গতকালকে আমরা ইশতেহার ঘোষণা করতে না পারলেও আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে আজকে আমরা ইশতেহারটা ঘোষণা করব। সেই পরিস্থিতিতে আজকে কিছুটা দেরি হলেও আমরা আমাদের ইশতেহার ঘোষণা কার্যক্রম এখনই শুরু করছি। আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যে নির্বাচনী ইশতেহার ঘোষণা, সেই নির্বাচনী ইশতেহার তৈরির পিছনে আসলে অনেক গল্প আছে। আপনারা জানেন, গত কিছুদিন আগেই আমরা কিন্তু একটি আইডিয়া বোর্ড বা একটি আইডিয়া ওয়াল ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রান্তে রেখেছিলাম এবং সেই আইডিয়া ওয়ালের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া সেই আইডিয়া ওয়ালের মধ্যে লিখেছিল। এই দাবি দেওয়াগুলো যখন আমরা পড়েছি তখন কিন্তু ছাত্রদের মধ্যকার বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন চাওয়া পাওয়াগুলো আমরা আসলে উপলব্ধি করতে পারি। এর পাশাপাশি আমরা যখন আমাদের প্যানেলটি তৈরি করেছি সেই সময় আমরা যেটা চেষ্টা করেছিলাম, বিভিন্ন ফিল্ডে যাদের এক্সপার্টাইজ আছে এমন ছাত্রদেরকে নিয়ে, এমন ছাত্রদের সাথে সমন্বয় করে আমরা আমাদের প্যানেলটি তৈরি করব এবং যার যে ফিল্ডে আগ্রহ, যার যে ফিল্ডে আসলে এক্সপার্টাইজ আছে তাদেরকেই আমরা এই প্যানেলের বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সদস্য পদগুলোতে রেখেছি। এখানে আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারটি আমরা শুধুমাত্র কিছু শব্দবন্ধ বা কিছু অপ্রয়োজনীয় কথামালার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে ইশতেহার সেটার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হোক। তাই আমরা আমাদের ইশতেহারের মধ্যে কিছু ব্যতিক্রমী এবং সময়োপযোগী বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেছি। শুরুতেই বলতে চাই যে আমরা যেদিন প্যানেল ঘোষণা করেছিলাম সেদিন কিন্তু আমরা প্যানেলের পক্ষ থেকে দুটি মোটো সেট করি। প্রথমটি হচ্ছে নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যেমন এখানে আমরা মনে করি যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল কার্যক্রম চলে, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের আসলে কার্যক্রম চলে বা চলতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে, একাডেমিয়া থেকে শুরু করে আমাদের হল থেকে শুরু করে আমাদের প্রশাসনে প্রতিটি সেক্টরে যেভাবে করে দলীয়কৃত হয়ে গেছে, সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথে বড় বাধা। তাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে দলীয়করণের বিরুদ্ধে কথা তুলছি। পাশাপাশি আমরা আরেকটি ইংরেজি স্লোগান তুলেছিলাম, সেটি হচ্ছে পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের রাজনৈতিক সংস্কার প্রয়োজন, পাশাপাশি একটা বড় ধরনের একাডেমিক সংস্কারও আমাদের বর্তমান সময়ের জন্য কাম্য। তাই আমরা আমাদের প্যানেলের ইশতেহারে একই সাথে আমরা এই দলীয়করণ, বিরাজনীতিকরণ এবং আমাদের যে একাডেমিক সমস্যা সেগুলোকে একসাথে মার্জ আপ করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরে নারীদের যে কণ্ঠস্বর সেটা কিন্তু নানানভাবে আসলে প্রান্তিক হয়ে পড়েছে এবং নারীদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বেশিরভাগ প্যানেলের কথার মধ্যে উঠে আসেনি। আমরা যেটা চেষ্টা করেছি, আমরা বিভিন্ন আইডিয়া ওয়ালগুলো বসিয়েছিলাম, পাশাপাশি আমরা যখন হলগুলোতে প্রচারণা করেছি তখন নারীদের হলগুলোর মধ্যে থেকে অনেকগুলো দাবি আমরা শুনতে পেরেছি। সেই দাবিগুলো কিন্তু আমরা আমাদের এই ইশতেহারে তুলে আনার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা যখন জগন্নাথ হলে গিয়েছিলাম, সেই জগন্নাথ হলের ছাত্রদের মধ্যে থেকে আমরা বিভিন্ন দাবি আসলে শুনতে পেরেছি, সেগুলো আমরা আমাদের ইশতেহারে তোলার চেষ্টা করেছি। এবং আমাদের এখানে যেমন আমাদের গবেষণা প্রকাশনা সম্পাদক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আছে, আমাদের পরিবহন সম্পাদক আছে, সবারই কিন্তু যার যার সেক্টরে এক ধরনের একটা এক্সপার্টাইজ আছে এবং আমাদের অন্যান্য সম্পাদক আছে যারা সকলেরই কিন্তু যার যার সেক্টরে একটা এক্সপার্টাইজ আছে।
তাদের যে অভিজ্ঞতা থেকে এবং তাদের যে ইশতেহারগুলো তারা ঠিক করেছিল সেখান থেকে সেই ইশতেহারগুলো কিন্তু তারা বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সাথে কথা বলে, ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। আমি এর বেশি কথা বাড়াবো না। আমরা আমাদের ইশতেহারের শুরুতেই যে পয়েন্টটি এনেছি সেটি হচ্ছে আমাদের এই ইশতেহারে টোটাল হচ্ছে 11টি পয়েন্ট আছে বা 11টি মূল পয়েন্টে আমরা ফোকাস করেছি, যার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে দলীয়করণ এবং বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, যার অধীনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে করে দলীয়করণ থেকে বের করে আনা যায় সেটার কিছু সাজেশন আমরা দিয়েছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কাঠামোর সংস্কারের জন্য প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, ছাত্র রাজনীতি সংগঠনের মধ্যে সামাজিক চুক্তি গড়ে তোলে ছাত্র রাজনীতির নীতিমালা তৈরি করতে হবে, এই কথাটা আমাদের এখানে যুক্ত করেছি। পাশাপাশি আমরা এখানে লিখেছি যে ডাকসুকে নিয়মিত বেসিসে ক্যালেন্ডারে একাডেমিক ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে এবং ডাকসুর যথাযথ গঠনতান্ত্রিক সংশোধন হতে হবে। এটার মধ্য দিয়ে আসলে আমরা ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক এবং দলীয়করণ মুক্ত ক্যাম্পাসে পরিণত করতে পারবো। এরপর আমাদের 2 নম্বর পয়েন্ট একাডেমিক শিক্ষার মান, কারিকুলাম ও গবেষণা, যেখানে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমরা নিজেরাও যেহেতু অনেকে আছি সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট, আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টি, বিভিন্ন ফ্যাকাল্টি থেকে স্টুডেন্টরা কিন্তু আমরা এই প্যানেলে এসেছি। আমরা আমাদের ক্যাম্পাসের যে গবেষণা বাজেট সেটা নিয়ে কথা বলেছি। আমাদের ক্যাম্পাসের মধ্যে যে একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়গুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা একটা যুগান্তকারী এবং নতুন বিষয় এখানে যুক্ত করার চেষ্টা করেছি, যেটাকে আমরা বলছি ক্রস ডিপার্টমেন্টাল কোর্স সিলেকশন, অর্থাৎ পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম, যেখানে আমাদের ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা তারা অন্য ডিপার্টমেন্টের অনার্স থাকাকালীন অন্য ডিপার্টমেন্ট থেকে কোর্স চুজ করতে পারবে বা অন্য ডিপার্টমেন্টে গিয়ে মাস্টার্স করতে পারবে। এর পাশাপাশি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং অনেকগুলো বিষয় আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি, যেগুলো আমাদের অন্যান্য সম্পাদকরা পরবর্তীতে ব্যাখ্যা করবে। আমাদের তৃতীয় প্রসঙ্গ ক্যারিয়ার ও কর্মসংস্থান, যার অধীনে আমরা বিভিন্ন যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং টপ ইন্ডাস্ট্রিগুলো আছে সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তৈরি করা এবং আমাদের বিভিন্ন পৃথিবীর যে টপ ইউনিভার্সিটিগুলো আছে, বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পরবর্তীতে জবের হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা। এই বিষয়ে আমরা আমাদের ক্যারিয়ার কর্মসংস্থানের ইশতেহারটি তৈরি করেছি। পাশাপাশি আমাদের 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ আমাদের বিভিন্ন ধর্মীয় এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে আমরা কিভাবে করে অ্যাকোমোডেট করতে পারি সে বিষয়ে আমরা বিভিন্ন সাজেশন দিয়েছি। এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, পরবর্তী পয়েন্ট 5 নম্বর, নারী বান্ধব ও সকলের জন্য নিরাপদ ক্যাম্পাস, অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারীরা আছে তাদের মোটা দাগে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এবং প্রশাসনিক সমস্যা, এই সমস্যাগুলোকে নারীদের অনেক বেশি মোকাবেলা করতে হয়, অনেক বেশি হয়রানির শিকার হতে হয়, সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ইশতেহারে যুক্ত করেছি। এই বিষয়গুলো সবগুলো বিস্তারিত আমরা এখনই কথা বলতে যাচ্ছি। আমি শুধু পয়েন্টগুলো আপনাদের কাছে বলে যাচ্ছি। এখন আমাদের 6 নম্বর পয়েন্ট স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সংকট নিরসন, যার আন্ডারে আমরা প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন এবং ডাইনিং চালু, এছাড়া আমরা ফ্যাকাল্টি ভিত্তিক বা ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন চালু, ক্যাফেটেরিয়া চালু, ফার্মাসি এবং মুদির দোকান বা যেটা হচ্ছে গ্রোসারিজ, এটা চালুর কথা বলেছি। আমাদের আমাদের যে মুর্তজা মেডিকেল কলেজ আছে সেটাকে আধুনিকায়নের কথা বলছি। আমাদের 7 নম্বর পয়েন্ট, যেটা আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সমস্যা, আবাসন সমস্যা দূরীকরণ, অর্থাৎ আবাসন সমস্যা নিয়ে আমাদের আলাদা কিছু স্পেসিফিক প্রবলেম আছে, সেই আবাসন সমস্যা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। আমাদের 8 নম্বর সমস্যা পরিবহন সমস্যার উন্নতিকরণ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভিন্ন যে বাস রুটগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে যে আন্তঃপরিবহন ব্যবস্থা আছে সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন পরিকল্পনা আসলে এই ইশতেহারের মধ্যে এনেছি। আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটালাইজেশন এবং আমাদের 10 নম্বর পয়েন্ট
খেলাধুলা ও শরীরচর্চা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং আমাদের খেলাধুলার অংশটা নিয়ে আমরা বিভিন্ন সাজেশন এনেছি। এবং সর্বশেষ আমাদের 11 নম্বর পয়েন্ট পরিবেশ বান্ধব ক্যাম্পাস এবং স্যানিটেশন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ এনভায়রনমেন্ট এবং আমাদের যে নেচার সেটাকে প্রিজার্ভ করার জন্য আমরা বিভিন্ন সাজেশন এনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে স্যানিটেশন ব্যবস্থা সেটাকে উন্নতকরণ করার জন্য আমরা কিছু সাজেশন এনেছি। এগুলো নিয়ে এখনই আমরা বিস্তারিত কথা বলতে যাচ্ছি। শুরুতেই আমাদের যে প্রথম পয়েন্ট দলীয়করণ ও বিরাজনীকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, এ বিষয়ে কথা বলবেন আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যিনি এজিএস বা সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জাহেদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহেদ আহমদ। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকার জন্য। আমাদের যে পয়েন্টটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ, যে পয়েন্টটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের সূচনাটা যেই ধরনের ছাত্র রাজনীতি থেকে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে এবং একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুব স্বাভাবিক যে গণ অভ্যুত্থান বিরোধী শক্তি এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্যাৎ করার চেষ্টা করবে এবং এই ধরনের ছাত্র রাজনীতিকে নস্যাৎ করার জায়গা থেকেই গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোকে বানচাল করার একটা চেষ্টা করা হচ্ছে। ফলে এই জায়গা থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে যেই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর থেকে গণ অভ্যুত্থান হয়েছে, সফল গণ অভ্যুত্থান হয়েছে, সেই ধরনের ছাত্র রাজনৈতিক পরিসর আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চিত করব এবং সেইটারই একটা প্রধান ধাপ হচ্ছে দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস, এবং যেটার মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস হয়ে উঠবে রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত একটা জনগোষ্ঠী, যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী তারা দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত স্বতন্ত্র চিন্তা ভাবনার মাধ্যমে একটি রাজনৈতিক স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াবে, যেখানে তারা এই ধরনের গণ অভ্যুত্থান পরবর্তী যে সংকট সেগুলোকে মোকাবেলা করার জন্য সক্ষম হয়ে উঠবে। গণরুম সিস্টেম, গেস্ট রুম কালচার, সিট সংকট, পুষ্টিকর খাবারের সংকট ও শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা আমরা গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে দেখেছি, এই সকল বিষয়গুলোই ছিল কিন্তু দলীয়করণের অন্যতম প্রধান ভিত্তি। কারণ একজন শিক্ষার্থী যখন প্রথম বর্ষে এসে প্রান্তিক জায়গা থেকে উঠে এসে হলে আসে, তাকে যখন একটি সিটের জন্য সংগ্রাম করতে হয়, তাকে যখন জীবন বাঁচানোর তাগিদে একটি সিটের জন্য দলীয়করণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঢুকতে হয়, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা যায় যে গণরুম, গেস্ট রুম, সিট সংকট, পুষ্টিকর খাবারের সংকট এবং শিক্ষার্থীদের যে অর্থনৈতিক অসচ্ছলতা এটাই প্রধান হয়ে ওঠে। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রত্যেকটি সংকট আমরা আলাদা আলাদাভাবে মোকাবেলা করব এবং এই প্রত্যেকটি সংকট কিভাবে দলীয়করণের সাথে সংযুক্ত সেটা প্রত্যেকটা শিক্ষার্থী অনুধাবন করবে, সেটা আমরা চাইবো এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং এর বাইরেও আমরা জানি যে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোকে কিভাবে দলীয়করণ করা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের সংকট আমরা আর দেখতে চাই না। আমরা চাই প্রশাসনিক এবং একাডেমিক কাঠামোর দলীয়করণ মুক্ত ক্যাম্পাস। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা আমার বাকি ছিল, যে আমরা চাই গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি ক্যাম্পাস বিনির্মাণ করা হবে যেখানে বিশ্ববিদ্যালয় হবে পরিপূর্ণ স্বায়ত্তশাসন সংবলিত, যেখানে শিক্ষক নিয়োগে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে বাজেট সেটির আয় ব্যয়ের যে স্বচ্ছতা সেটা নিশ্চিত করা হবে। এবং এর মধ্য দিয়েই আমরা দলীয়করণ ও বিরাজনীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাসের যেই অঙ্গীকার সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। একাডেমি আমাদের যে ওয়েবসাইটে লঞ্চ সেটা বলো, তারপরে আমি এটা বলে শেষ করে দেবো। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমাদের যেটা বিস্তারিত ইশতেহার সেটা আপনাদের সবার কাছে কপি পৌঁছে দেওয়া হবে। আমরা আমাদের এখানে যেটা যেসব জায়গায় এমফেসিস করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে মূলত ক্যাম্পাসের একাডেমিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং একটা নিরাপদ ক্যাম্পাস। এবং আমরা যদি একটা নিরাপদ ক্যাম্পাস এবং এই যাবতীয় সংস্কারগুলো করে আনতে পারি তাহলে কিন্তু ক্যাম্পাসের অন্যান্য যেসব সমস্যা সেগুলো কিন্তু আমরা ইজিলি সমাধান করে আনতে পারবো। সোজা কথা, আমরা একটা ভিশন ক্রিয়েট করতে চাই যে সামনের দিনের ক্যাম্পাস, সামনের দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়, এবং সেই একাডেমিক বিশ্ববিদ্যালয় তৈরি করার স্বার্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ডাকসুকে সম্পূর্ণ একটা ছাত্র বান্ধব একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। আমাদের এই যে ইশতেহার, সেই ইশতেহার এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদের প্রোফাইলগুলো আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সমন্বয় করেছি।
সকল প্রার্থী এই ওয়েবসাইটে আমাদের যেমন প্যানেলের ইশতেহার আছে, পাশাপাশি আমাদের প্রত্যেকটি প্রার্থী তাদের বর্ণনা এবং প্রার্থীদের যে ইশতেহার সেগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সংকলন করেছি। আপনারা আপনাদের নিউজের মধ্যে আমাদের ওয়েবসাইটের কথাটি লিখবেন। পাশাপাশি আমরা আমাদের যে ইশতেহারের কপি, সেই ইশতেহারের যে সাজানো কপিটি থাকবে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিও দিয়ে দিব। এছাড়া যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেজর কনসার্ন হচ্ছে নারীদের হলগুলা। আমরা যখন নারীদের হলগুলোতে ভিজিট করেছি 26 তারিখের পর থেকে, তখন থেকেই কিন্তু আমরা প্রচুর কমপ্লেন শুনেছি। প্রচুর মেয়েদের প্রত্যেকটা হলে শাটল বাসটা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, মেয়েদের এরপর থেকে যাতায়াত সমস্যা, কুয়েত মৈত্রী বঙ্গমাতাতে প্রচুর পানি উঠে, সেই সমস্যাগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি। তাদের বাস সমস্যা এখনো সমাধান হয়নি। মেয়েদের হলগুলোতে ক্যান্টিনের খাবারের মান অত্যন্ত খারাপ এবং একজনের সিটে সেখানে 2 জন করে থাকে। বেড এক্সটেনশন করতে দেয় না, প্রশাসনের কর্তৃক খারাপ ব্যবহারের শিকার হতে হয়। এছাড়া আমাদের যারা পর্দানসীন যে বোনেরা আছেন তাদের কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় হল গেটে, যেখানে দেখা যায় হল গেটে শুধুমাত্র পুরুষ কর্মচারী থাকে বা হলের ভিতরে শুধুমাত্র পুরুষ কর্মচারী কাজ করে। যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু পুরুষ কর্মচারীর পাশাপাশি নারী কর্মচারী কাজ করেন। আমরা আমাদের ইশতেহারে এই যে পুরুষ এবং নারী কর্মচারী, পুরুষ কর্মচারীর পাশাপাশি যাতে হল ক্যান্টিন এবং গেইটে নারী কর্মচারীদেরকে রাখা হয় সেই কথাটি বলেছি। এছাড়া আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে ভাইভাতে দেখা যায় যে যারা নিকাবি থাকে তাদের অনেক সময় ভেরিফিকেশনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা ভেরিফিকেশনের জন্য ভাইভা বোর্ডে একজন করে নারী ইনভিজিলেটর রাখার কথা বলেছি, যারা যদি কেউ তার ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন তাহলে নারী ইনভিজিলেটর সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে ডে কেয়ার সেন্টারের কথা বলছি, যেসব বিবাহিত বা সন্তানমতী যেসব নারী বা পুরুষ শিক্ষার্থীরা আছেন তাদের সন্তানদেরকে যারা এই ডে কেয়ার সেন্টারগুলোতে রেখে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন, সেই জন্য আমরা বিশেষ এই সুবিধার কথা বলছি। এছাড়া আমরা ক্যাম্পাসে ধরে ধরে বিশেষ করে নারীদের যৌন নিপীড়ন বিরোধী সেল, সাইবার বুলিং প্রোটেকশন সেল, এছাড়া আইনি সহায়তা সেল, এই 3টি সেলের কথা আলাদা করে বলেছি যে নারী এবং পুরুষ যারা সাইবার ফিল্ডে তাদের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আমরা ডেইলি বেসিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের ক্যাম্পাসে স্টুডেন্টদের দ্বারা পর্যন্ত কিন্তু তারা সাইবার স্পেসে হ্যারাসমেন্টের শিকার হয়, কিন্তু আমাদের প্রক্টোরিয়াল টিম, আমাদের ক্যাম্পাসের যারা সহকারী প্রক্টররা আছেন তারা এগুলো দেখেও কিন্তু না দেখার ভান করেন এবং দিনের পর দিন যখন আমরা নারীরা কোনো ধরনের সুরাহা পাই না তখন কিন্তু আমাদের মধ্যে একটা প্রচন্ড রকমের হতাশা কাজ করে এবং নারীরা কিন্তু কমপ্লেন করতেও সাহস করেন না। সেই জন্য আমরা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে আমরা দেখা যায় যে এই জায়গাগুলো বিবেচনা করে সাইবার বুলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং আইনি সহায়তা, এটার জন্য আলাদা আলাদা সেলের কথা বলেছি। এছাড়া এই নারীদের সমস্যাগুলো সেগুলো আমরা বিস্তারিতভাবে আমাদের ইশতেহারে নিয়ে আসবো। এছাড়া অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আমাদের যে জিএস আলসাদি ভুঁইয়া উনি বাকি পয়েন্টগুলোতে এমফেসাইজ করে কথা বলবেন। আমরা শেষ করে উত্তর দিচ্ছি, তারপরে কথা আমরা শুনবো। আমরা শেষ করে উত্তর দিচ্ছি, আপনার উত্তর দিব। জি, আমরা আপনাকে যে বিষয়টা বলতে চাই যে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের আমরা আলাদা আলাদাভাবে একদম সমস্ত আইডেন্টিফাই করে কিন্তু আমরা কথাগুলো বলেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশনের কথা বলেছি, আমাদের এই লাইব্রেরি এবং লাইব্রেরির সুবিধা উন্নত করার জন্য আমরা কথা বলেছি। আমাদের খেলাধুলার, আমাদের যে একটা খেলোয়াড়দের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য নিরসনে আমরা কথা বলেছি। আমরা আমাদের ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব করার কথা বলেছি। আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের যে ইশতেহার সেটি কোনো মুখরোচক কিংবা আকাশ কুসুম চিন্তা থেকে আশ্রিত কোনো ইশতেহার নয়। এই ইশতেহারের বিভিন্ন দাবিগুলো, বিভিন্ন বিষয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে উঠে এসেছে। আর আমাদের ইশতেহারটি শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া পাওয়ার একটি আকাঙ্ক্ষাপত্র। আমরা এই ইশতেহারটি আমাদের যে ডাকসু নির্ধারিত সময়, সে সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই ইশতেহারটি একটি খুবই বাস্তবিক এবং বাস্তবায়নযোগ্য একটি ইশতেহার। সেই ইশতেহার বাস্তবায়ন হলে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাস পাবে, আর আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল হব তাদের সেই স্বপ্নের সারথি। সবাইকে ধন্যবাদ। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি প্লিজ, একটু জোরে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা বলুন। সরি তো বলছি আমরা গতকাল। গতকালকে সংবাদ সম্মেলনে কিন্তু আমাদের প্যানেলের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তাও যেহেতু আপনি প্রশ্নটা করেছেন তাই আপনার স্বার্থে আমি বলি যে এখানে কোনো আমি ব্যক্তিকে ধরে আসলে এখানে আমি কথাটা বলিনি। আমাদের কাছে আসলে ভোটাররাই বারবার এসে নানান ধরনের কমপ্লেন করছিলেন। বিশেষ করে আমাদের যেমন একটা ঘটনা ঘটে যে একজন ভোটার তিনি আসলে ক্যামেরা দেখে উনি হাত দেখান যে উনি কথা বলতে চান না, কিন্তু এটার পরও ওনার ভিডিওটা রাখা হয় এবং সেটা পাবলিশও করা হয়। এবং পরবর্তীকালে ওই ভোটার আমাদের কাছে রিচ করে বলেছেন যে তিনি এই বিষয়গুলো নিয়ে আইনি ব্যবস্থা নিতে চান, যে তারা আসলে কোনোভাবেই চাচ্ছেন না যে তাদের যেটা প্রাইভেসি সেটা লঙ্ঘন হোক, এবং তারা মনে করেন যে আমরা এই মিডিয়াদেরকে নিয়ে এসে আমরা তাদের প্রাইভেসি লঙ্ঘন করছি, যার ফলে আমাদের সাথে এখানে ভোটারদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে। এবং এটা শুধুমাত্র আমাদের সাথে হচ্ছে, বিষয়টা এরকম না, সকল প্রার্থীদের সাথে হচ্ছে, অন্যান্য প্রার্থীরাও হচ্ছে। এবং আমি যে সব সাংবাদিকদেরকে ইকুয়ালি এখানে ভিলিফাই করেছি বিষয়টা এরকম না, হয়তো আমার কথাটার এক ধরনের একটা মিনিং দাঁড়িয়েছে। আমি এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এখানে যারা ভোটার, ধরেন আমি প্রার্থী, আমাকে হয়তো আপনারা সবাই চিনেন, আমার হয়তো একটা ফেস ভ্যালু আছে, বা দীর্ঘদিন আমি ক্যামেরার সামনে আসার কারণে আমার এক ধরনের একটা এন্ডিউরিং পাওয়ার তৈরি হয়েছে। কিন্তু একজন ভোটার যিনি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্ট, যার হয়তো আসলে ক্যামেরায় আসার ব্যাপারে খুবই একটা রেস্ট্রিকশনস আছে, তো সেক্ষেত্রে ওই স্টুডেন্টদের মধ্যে আসলে একটা রেস্ট্রিকশন কাজ করে। সেজন্য আমি স্ট্যাটাসটা দেওয়ার 2-3 দিন আগ থেকেই আমরা কিন্তু বলে আসছিলাম যে ভাই আপনারা একটু দেখেন, কারণ ভোটাররা আমাদের কাছে আসতেই অস্বস্তি বোধ করে। আর আপনারা হয়তো একটু বুঝে থাকবেন যে আমি যেহেতু নারী, তো আমার কাছে সাথে কিন্তু নারী ভোটারদের ইন্টারাকশনটা কিন্তু তুলনামূলক বেশি হয়। এখন নারী ভোটারদের সাথে যখন আমি কথা বলতে যাচ্ছি তারা নিজেরাই কিন্তু আমার কাছে এগিয়ে আসে। অনেক সময় দেখা যায় গত কয়েকদিনে তারা নিজেরাই আমার সাথে এগিয়ে এসে কথা বলছেন, এবং তাদের মধ্যে থেকে আমরা শুনেছি যে তারা এই বিষয়গুলো নিয়ে আসলে অস্বস্তি বোধ করে। তো আবার মানে হাউসের বিষয়টা আমি এখানে যেহেতু প্রথম আমি প্রথমেই আপনার কাছে বলেছি যে আমি আসলে এখানে কোনো স্পেসিফিক হাউসকে ধরে হাউসের কথা আসেনি, আমি তো এই হাউসের কথা বলি নাই ভাই শুধু ভাই হ্যাঁ আমি একটু কথা বলছি, আমার ধরনের আমি কথা বলছি। আচ্ছা আমি মনে হয় কথা বলছি, ভাই যেটা বলতে চাচ্ছি সেটা আমি কথাটা বলছি যে এখানে আমাদের কাছে কনসার্নটা ভোটারদের কাছ থেকে আসছে। আমি প্রার্থী হিসেবে আমার তো একটা এন্ডিউরিং পাওয়ার আছে। আমি যদি প্রার্থী কোনো জায়গা থেকে মনে করি যে আমার সাথে অপ্রত্যাশিত কিছু হয়েছে, আমি সাধারণত হাউসের সাথে সরাসরি ফোনে কথা বলি, ঠিক আছে। কিন্তু যখন ভোটাররা হচ্ছে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে পড়ছেন, এবং তারা যখন আমাদের কাছে এসে বলছেন এবং আমরা যখন মানা করছি, এবং তারপরও দেখা যাচ্ছে ভোটারদের ভিডিও হচ্ছে, তখন তাদের মধ্যে থেকে এই ধরনের একটা কোয়েশ্চেন তৈরি হয়, ভোটারদের মধ্যে থেকে এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয় যে হয়তো প্রার্থীরাই আমরা হচ্ছে যে সাংবাদিকদেরকে নিয়ে আসি আমাদের পাবলিসিটির জন্য, এবং ভোটারদের ইচ্ছাকৃতভাবে তাদের ভিডিওগুলো করি। তো যেটার কারণে আমরা এই জায়গাটি আমি ওই দিন পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে আপনারা ভোটারদের সাথে প্রার্থীদের যে মোলাকাত সেটাকে আপনারা সহজ করে দিবেন। এই জায়গাটি হচ্ছে আমার মূল ব্যাখ্যা ছিল। তাও আমি দেখেছি যে অন্যান্য সাংবাদিক ভাইবৃন্দ যারা আছেন অনেকে কিন্তু জিনিসটা পার্সোনালি নিয়েছেন, বিষয়টাতে মনক্ষুণ্ণ হয়েছেন। আমি আসলে এখানে গণহারে সবাইকে বলার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি যেসব অনেক মাল্টিমিডিয়া হয়তো দেখা গেছে অনেক সাংবাদিকদের কারণে দেখা যাচ্ছে ভোটাররা এক ধরনের অস্বস্তি বলছে, তারা যখন কমপ্লেন করছেন সেটার ভিত্তিতে আমি ওই কথাটা বলেছিলাম। তবে আবার এটাও সত্যি কথা, অনেক সাংবাদিকদেরকে যখন আমরা বলছি যে আপনারা হচ্ছে যে এই প্রাইভেসিটা একটু মেনটেন করেন, তারা কিন্তু ওই সম্মানটা আমাদের প্রতি দেখিয়েছেন। তবে যেহেতু এটার এক ধরনের একটা ব্যাখ্যাদার হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সবাইকে গণহারে কথাটি বলেছি, তাহলে আমি মনে করি যে এখানে আসলে একটা মিস ইন্টারপ্রিটেশন তাই হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন আকারে ছড়িয়ে গেছে। বরং শুরুতেই আমি যেটা বললাম, প্রথমত আমি কোনো একক হাউসের প্রতি বিদ্বেষের জায়গা থেকে কথাটা বলিনি, আর দ্বিতীয়ত আমাদের ভোটারদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং ভোটাররা আমাদের ব্যাপারে কমপ্লেন করছিল, যার কারণে আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম। এটাই
আচ্ছা, এই বিষয়টা নিয়ে আসলে আর কথা আমরা বাড়তে তো চাচ্ছি না। ভাই আমরা বলেছি আমরা গতকাল এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভাই ভাই আচ্ছা, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, ভাই, বলি যে ভাই, আমরা বলেছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘুম নাই, খাওয়া নাই। প্রত্যেকটা প্রার্থী কিন্তু এখানে চেষ্টা করছে যেভাবে সম্ভব সশরীরে ভোটারদের কাছে পৌঁছানো, ভোটারদের সাথে কথা বলা এবং এই মুহূর্তে ভোটারদের ভালোবাসা পাওয়াটাই কিন্তু আমাদের সর্বোচ্চ লক্ষ্য। এবং আমরা কিন্তু এখনো আপনাদের সাথে কথা বলার পরেও আমরা বিভিন্ন হলে হলে মুভ করব। তো আশা করবি আপনারা আমাদের জায়গাটাও বুঝবেন। এটাই হচ্ছে আমাদের ভাই, আমাদের কাছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রাইভেসিটা খুবই ইম্পর্টেন্ট। একটা শিক্ষার্থী যখন আমাদের সামনে আসতে চাবে না, তখন তার নিরাপত্তাটা আমাদের দিতে হবে। হ্যাঁ, তো ভাই আপনারা আমরা কথা বলবো পরে। হ্যাঁ হ্যাঁ জি, হতে পারে সেটা। হ্যাঁ, আপনার পার্সোনাল লেখা থেকে আমরা দুঃখিত ভাই, আমরা দুঃখিত। আমরা কালকে দুঃখ প্রকাশ করেছি, আমরা আজকে দুঃখ প্রকাশ করেছি এবং কেউ যদি আমাদের কথায় মানে দুঃখ পেয়ে থাকে আমরা দুঃখিত। আমি তো মোহাম্মদ প্যানেলের ভাই, আমি তো বলছি আপনাকে, বা আমি তো বলেছি, আমি তো পক্ষে বলেছি। কথা বলতেছেন কেন কথা বলতেছেন কেন? জি বলেন। আচ্ছা, আজকে আমরা করি। আচ্ছা, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হচ্ছে এবং আমাদের যেটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন যাতে প্রত্যেকটা বছর হোক এবং এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইন্টারনাল ইলেকশন সেভাবে আমরা এটাকে স্ট্যাবলিশ করতে চাই। এটাকে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত করে এটাকে একটা ন্যাশনাল ইস্যু বানানোর আমার ধারণা কোনো প্রার্থী বা ভোটার কারোরই আসলে আকাঙ্ক্ষা নেই। আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে পুরো পরিসরটা সেটা যাতে একটা স্বাভাবিক এবং একটা স্বতঃস্ফূর্ত পরিসর আকারে থাকুক। সেই জায়গা থেকে আমরা সামনের 9 তারিখে ইলেকশন আসতে যাচ্ছে, আমাদের সবার উপরে কিন্তু প্রচন্ড রকমের শারীরিক মানসিক প্রেসার যাচ্ছে। আশা করি আপনারা আমাদের জায়গাটাও বুঝবেন এবং আমরা এখন আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ করতে হচ্ছে। যেটা সর্বোচ্চ এখানে বলতে পারি যে আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের হলগুলোতে মুভ করতে হবে। আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আপনাদেরকে আমাদের এই গ্রুপগুলোতে জানিয়ে দিব। ধন্যবাদ। আরে দাও